আমাদের গ্রামের পুকুরে অনেক মাছ। আজ চাল দেওয়ার দিন। ছেলে বলল, মা চল মাছ আনতে যাই। পুকুর পাড়ে গিয়ে দেখি জেলেরা জাল টানছে। অনেক মাছ উঠেছে। মৎস্য চাষে করিম চাচা মাছ ভাগ করে দিচ্ছে। আমার ছেলেকে দেখে বলল, কি মাছ লাগবে? ছেলে বলল, চাচা আমার বউয়ের জন্য সবচেয়ে বড় রুই মাছটা দেন। উনি মাছ রান্না করতে খুব ভালোবাসেন। আমি অবাক হয়ে তাকালাম। করিম চাচা হেসে বলল, নতুন বউয়ের জন্য বড় মাছ দিতে হয়। সবচেয়ে বড় মাছটা আমাদের দিল। ছেলে খুশি হয়ে মাছটা ধরল। বাড়ি ফেরার পথে বলল, মা আজ তুই এই মাছ রান্না করবি। আমি তোমাকে ভালোবাসি। আমার স্ত্রী হয়ে সারা জীবন আমার জন্য রান্না কর। পুকুরের পানিতে সূর্যের আলো চিকচিক করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম সাইফুল ইসলাম, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, তানিয়া আর রাফি। পানিয়া ১৬ বছর বয়সী, কলেজে পড়ে। রাফি ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা বলার আগে বলে রাখি, এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা আমার জীবনে কখনো ভাবিনি। সেই রাতে আমার স্বামী সাইফুল ইসলাম অফিস থেকে দেরি করে ফিরছিল। বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল। আমি একা ঘরে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে দরজায় টোকা পড়ল। আমি ভাবলাম হয়তো সাইফুল ইসলাম ফিরেছে, কিন্তু দরজা খুলে দেখি একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। লোকটির চেহারা খুবই ভয়ানক। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। আপনি কি রুমানা খান? লোকটা জিজ্ঞেস করল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, জি হ্যাঁ, কিন্তু আপনি কে? লোকটা বলল, আমার নাম জহির। আমি আপনার বাবার পুরানো বন্ধু। আপনার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা জিনিস দিয়ে গেছেন। হ্যাঁ, আমার বাবা তো ১০ বছর আগে মারা গেছে। এতদিন পর হঠাৎ কেউ এসে বলছে বাবার? আমি খুবই অবাক হলাম। জহির চাচা একটা পুরানো ব্যাগ বের করে বললেন, এই ব্যাগটার মধ্যে যা আছে সেটা শুধু আপনিই দেখতে পারবেন। আপনার বাবা বলেছিলেন যে রুমানা খান বড় হয়ে যখন ৩৮ বছর বয়স হবে তখন এটা তাকে দিয়ে দিও। আমি ব্যাগটা নিলাম। ব্যাগটা খুবই ভারী। ভেতরে কি আছে কে জানে। জহির চাচা চলে যাবার পর আমি ব্যাগটা খুলে দেখলাম। ভেতরে একটা পুরানো ডায়েরি, কিছু ছবি আর একটা চিঠি। চিঠিটা পড়ে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। বাবা লিখেছেন যে আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত ঘর আছে। সেই ঘরে অনেক মূল্যবান জিনিস লুকানো আছে, কিন্তু সেই ঘরে ঢোকার জন্য একটা বিশেষ চাবি লাগবে। চাবিটা আমাদের গ্রামের পুরানো মন্দিরে লুকানো আছে। আমি খুবই রোমাঞ্চিত হয়ে গেলাম। এমন গোপন জিনিসের কথা শুনে কার না ভাল লাগে, কিন্তু একা একা এই কাজ করতে পারবো না। তাই পরদিন সকালে সাইফুল ইসলামকে সবকিছু খুলে বললাম। সাইফুল ইসলাম শুনে খুবই অবাক হলো। বলল, সত্যি তোমার বাবা এমন কিছু লুকিয়ে রেখেছেন? আমি বললাম, হ্যাঁ, চিঠিতে সব লেখা আছে। চল আমরা মন্দিরে গিয়ে চাবিটা খুঁজে আনি। কি, সেদিনই বিকেলে আমরা পুরানো মন্দিরে গেলাম। মন্দিরটা অনেক পুরানো, কেউ সেখানে যায় না, চারদিকে জঙ্গল। আমরা চিঠিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী খুঁজতে থাকলাম। হঠাৎ করে সাইফুল ইসলাম একটা পাথরের নিচে চাবিটা পেয়ে গেল। চাবিটা দেখতে অনেক পুরানো, কিন্তু এখনো ভালো অবস্থায় আছে। বাড়ি ফিরে এসে আমরা গুপ্ত ঘরটা খুঁজতে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল যে আমাদের শোবার ঘরের মেঝেতে একটা আলাদা টাইলস আছে। সেই টাইলস ছড়ালেই নিচে একটা দরজা পাওয়া যাবে। আমরা মেঝে খুঁজতে থাকলাম। অনেকক্ষণ খোঁজার পর একটা টাইলস পেলাম, যেটা অন্যগুলোর চেয়ে একটু আলাদা। টাইলসটা সরাতেই নিচে একটা ছোট দরজা দেখা গেল। চাবি দিয়ে দরজা খুলতেই নিচে একটা সিঁড়ি।
আমরা টর্চ নিয়ে নিচে নামলাম। নিচে একটা বেশ বড় ঘর। ঘরের মধ্যে অনেক পুরানো জিনিস, সোনার গহনা, পুরানো মুদ্রা, কিছু বই আর অনেক কিছু। সবচেয়ে অবাক করার বিষয় হল ঘরের এক কোণে একটা ছোট্ট মেয়ের ছবি। ছবিটা দেখে আমার মনে হলো এই মেয়েটাকে আমি কোথায় যেন দেখেছি। সাইফুল ইসলাম বলল, এই ছবিটা কার? ছবিটার পিছনে তাকালাম। সেখানে লেখা আছে, কু, আমার হারিয়ে যাওয়া মেয়ে তাহমিনা। কিন্তু এটা তো অসম্ভব, তানিয়া তো আমার মেয়ে, হারিয়ে যায়নি। হঠাৎ করে আমার মনে পড়ল ছোটবেলায় আমার একটা বোন ছিল, কিন্তু সে খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। বাবা মা বলতেন যে সে মারা গেছে, কিন্তু এই ছবি দেখে মনে হচ্ছে সে হয়তো হারিয়ে গিয়েছিল, মারা যায়নি। আমি উত্তেজিত হয়ে সাইফুল ইসলামকে বললাম, আমার মনে হচ্ছে এই মেয়েটা আমার বোন, যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। সাইফুল ইসলাম বলল, কিন্তু তোমার তো কোনো বোন নেই। আমি বললাম, আছে, আমার একটা ছোট বোন ছিল, কিন্তু সে খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। বাবা মা আমাকে কখনো বিস্তারিত বলেনি। আমরা ঘরের অন্যান্য জিনিস দেখতে থাকলাম। একটা পুরানো চিঠিতে লেখা ছিল আমার বোনের ঠিকানা। সে নাকি শহরে একটা এতিমখানায় বড় হয়েছে। এখন সে বিবাহিত এবং তার 2টা বাচ্চা আছে। আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়লাম। এতদিন পর আমার বোনের খোঁজ পেলাম। আমি সাথে সাথে সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে খুঁজে বের করব। পরদিনই আমরা শহরে গেলাম। ঠিকানা অনুযায়ী খোঁজ করতে করতে একটা বাড়িতে পৌঁছালাম। দরজায় টোকা দিলাম। একজন মহিলা দরজা খুললেন। তাকে দেখেই আমার বুক কাঁপাতে শুরু করল। তার চেহারা অনেকটা আমার মতোই। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি তাহমিনা? মহিলা অবাক হয়ে বললেন, জি হ্যাঁ, আমি তাহমিনা। আপনারা কে? আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তোমার বড় বোন রুমানা খান। তুমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে। তাহমিনা শুনে হতবাক হয়ে গেল। সে বলল, কি, তুমি আমার বোন? কিন্তু আমি ভাবতাম আমার কোনো পরিবার নেই। আমরা দুজনেই কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলাম। এতদিন পর আমার বোনকে পেলাম। সে আমাকে বলল যে সে সবসময় মনে করত তার একটা বোন আছে, কিন্তু এতিমখানার লোকেরা বলতো যে তার কোনো পরিবার নেই। তাহমিনা আমাদের তার বাড়িতে নিয়ে গেল। তার স্বামী আর 2 বাচ্চার সাথে পরিচয় করিয়ে দিল। সবাই খুবই খুশি হলো আমাদের দেখে। আমি তাহমিনাকে সব কথা খুলে বললাম, কিভাবে বাবার চিঠি পেয়েছি, কিভাবে গুপ্ত ঘরে তার ছবি পেয়েছি। তাহমিনা সব শুনে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ল। তাহমিনা বলল, আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমার একটা পরিবার আছে, আমার একটা বড় বোন আছে, যে আমাকে খুব ভালোবাসে, কিন্তু ভাবতাম এটা শুধু স্বপ্ন। আমরা সেদিন অনেক কথা বললাম। তাহমিনা আমাকে বলল যে সে কিভাবে এতিমখানায় বড় হয়েছে, কিভাবে পড়াশোনা করেছে, কিভাবে বিয়ে করেছে। তার জীবনের সব গল্প শুনলাম। কিন্তু এরপর যা ঘটল সেটা আমাদের সবার জন্যই খুব অবাক করার। তাহমিনা বলল, আচ্ছা আপা, আমার কিন্তু মনে হচ্ছে আমরা আগেও কোথায় দেখা হয়েছি। তুমি কি কখনো শহরের কেন্দ্রীয় হাসপাতালে গেছো? আমি বললাম, হ্যাঁ, 5 বছর আগে আমার অপারেশন হয়েছিল সেখানে। কেন? তাহমিনা অবাক হয়ে বলল, আমিও সেই সময় সেখানে কাজ করতাম, নার্স হিসেবে। আমার মনে হচ্ছে তোমাকে দেখেছি, কিন্তু তখন জানতাম না তুমি আমার বোন গো। এটা শুনে আমার মাথা ছিমছিম করতে লাগল। এত বছর ধরে আমরা এত কাছে ছিলাম, কিন্তু জানতাম না যে আমরা বোন। সাইফুল ইসলাম বলল, এটা তো অনেক বড় কাকতালীয় ব্যাপার গো। তাহমিনা বলল,
না, এটা কাকতাল নয়, এটা নিয়তি। আল্লাহ চেয়েছেন বলেই আমরা আবার মিলেছি। গিয়ে আমরা সেদিন রাত পর্যন্ত কথা বললাম। তাহমিনা আমাকে তার সব ছবি দেখালো, তার বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিল। তার স্বামীও খুব ভালো মানুষ, সে আমাদের খুব আপ্যায়ন করল। কিন্তু আসল রহস্য তখনও বাকি ছিল। তাহমিনা জিজ্ঞেস করল, আচ্ছা আপা, বাবা কেন আমাকে আলাদা করে দিয়েছিলেন? কি এমন হয়েছিল? আমি বললাম, আমিও জানি না, বাবা কখনো বিস্তারিত বলেননি, শুধু বলতেন, তুমি ছোটবেলায় মারা গেছ গো। তাহমিনা বলল, আমার মনে আছে, আমি ছোটবেলায় একদিন ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম, তারপর পথ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু বাড়ি ফেরার পথ খুঁজে পাইনি গিয়ে। হঠাৎ আমার মনে পড়ল, তাহমিনা যখন হারিয়ে গিয়েছিল তখন আমাদের এলাকায় খুব রাজনৈতিক অশান্তি চলছিল। হয়তো বাবা মা ভয় পেয়ে তাহমিনাকে খুঁজতে বের হতে পারেননি, অথবা হয়তো তারা ভেবেছিলেন তাহমিনা মারা গেছে। কিন্তু আসল সত্য জানতে হলে আমাদের গ্রামের বয়স্ক মানুষদের জিজ্ঞেস করতে হবে। পরদিন আমরা গ্রামে ফিরে গেলাম, তাহমিনাও আমাদের সাথে এলো। গ্রামে গিয়ে আমরা করিম চাচার সাথে কথা বললাম। করিম চাচা আমাদের পরিবারের সব কিছু জানেন। তিনি তাহমিনাকে দেখেই চিনে ফেললেন। করিম চাচা বললেন, আরে এই তো তাহমিনা, তুমি তো বেঁচে আছো, আমরা ভাবতাম তুমি মারা গেছো গো। তাহমিনা জিজ্ঞেস করল, চাচা আমার কি হয়েছিল? কেন আমাকে আলাদা করে দেওয়া হয়েছিল? করিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই সময়ে খুব খারাপ অবস্থা ছিল, রাজনৈতিক দাঙ্গা চলছিল। তুমি একদিন ঘর থেকে বের হয়ে হারিয়ে গিয়েছিলে। তোমার বাবা মা 3 দিন খুঁজেছেন, কিন্তু পাওয়া যায়নি। তারপর একদিন খবর এলো যে শহরের দিকে একটা মেয়ে শিশুর মৃতদেহ পাওয়া গেছে। তোমার বাবা গিয়ে দেখে এসেছিলেন। তিনি বলেছিলেন সেটা তুমি, কিন্তু আসলে সেটা তুমি ছিলে না গিয়ে। তাহমিনা কাঁদতে শুরু করল। তাহলে আমি এত বছর ধরে পরিবারবিহীন ছিলাম, অথচ আমার পরিবার আমাকে মৃত ভেবে বসেছিল। করিম চাচা বললেন, হ্যাঁ মা, কিন্তু তোমার বাবা সবসময় আশা রাখতেন যে তুমি হয়তো বেঁচে আছো কোথাও। তিনি গোপনে অনেক খোঁজ খবর নিয়েছেন, হয়তো সেই কারণেই তিনি সেই গুপ্তঘরে তোমার ছবি রেখেছেন গো। এই সত্য জানার পর আমরা সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম। তাহমিনা বলল, আমি এখন বুঝতে পারছি কেন আমি সব সময় এই গ্রামের কথা ভাবতাম। আমার মনে হতো আমার শেখ দেখাই গো। আমি বললাম, এখন আর কোনো সমস্যা নেই, তুমি আমার বোন, আমাদের পরিবারের সদস্য, তুমি যখন ইচ্ছা আমাদের কাছে আসতে পারো। তাহমিনা বলল, আপা, আমি চাই আমার বাচ্চারাও এই গ্রামের সাথে পরিচিত হোক, তারা যেন জানে তাদের নানার বাড়ি কোথায় গো। আমরা সিদ্ধান্ত নিলাম যে তাহমিনা প্রতি মাসে আমাদের কাছে আসবে, তার বাচ্চারাও আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করবে। আমাদের পরিবার আরও বড় হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গুপ্ত ঘর থেকে যে সোনার গহনা আর পুরানো মুদ্রা পেয়েছিলাম, সেগুলো বিক্রি করে বেশ ভালো পরিমাণ টাকা পেলাম। সেই টাকা দিয়ে আমরা তাহমিনার বাচ্চাদের পড়াশোনার খরচ দিলাম। সাইফুল ইসলাম বলল, তোমার বাবা সত্যিই অনেক দূরদর্শী ছিলেন। তিনি জানতেন যে একদিন তোমার এই টাকার প্রয়োজন হবে। তাহমিনাও চাকরি ছেড়ে দিয়ে আমাদের গ্রামে একটা শিক্ষিকার কাজ নিয়ে নিল। এখন আমরা সবাই একসাথে থাকি। আমার তানিয়া আর রাফিও তাদের ফুপুকে খুব ভালোবাসে। তাহমিনা তাদের অনেক গল্প বলে, তাদের সাথে খেলাধুলা করে। গত মাসে আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান হয়েছিল। তাহমিনার বাচ্চাদের জন্মদিন ছিল। সেই অনুষ্ঠানে পুরো গ্রামের মানুষ এসেছিল। সবাই খুব খুশি হয়েছিল আমাদের পরিবার পূর্ণ হতে দেখে। করিম চাচা বলেছিলেন, এই তো জীবন, কখন কি হবে কেউ জানে না, কিন্তু ভালো কিছু হলে সেটা সবার জন্যই আনন্দের গো। আর সেই দিন থেকে আমাদের বাড়িতে আর কোনো দুঃখ নেই। সাইফুল ইসলাম অফিস থেকে ফিরলে বলে, আজ তাহমিনা কি রান্না করেছে দেখি। কারণ তাহমিনা রান্নায় খুবই পারদর্শী। রাফি স্কুল থেকে এসে বলে, ফুপু
আজ আমাকে নতুন একটা গল্প বল। ও তাহমিনা তখন তাকে নতুন নতুন গল্প বলে। তানিয়া কলেজ থেকে এসে বলে, ফুপু, তুমি কি আমার সাথে বাজারে যাবে? তারা দুজন মিলে বাজারে যায়, অনেক কথা বলে। আমি এখন অনেক খুশি। আমার যে বোনটা হারিয়ে গিয়েছিল সে ফিরে এসেছে। আমার পরিবার পূর্ণ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার বাচ্চারা তাদের ফুপুর কাছ থেকে অনেক কিছু শিখছে। তাহমিনা প্রায় বলে, আপা, আমি এত বছর একা ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি কখনো একা ছিলাম না, কারণ তুমি সব সময় আমার জন্য অপেক্ষা করেছ। ও আমি তখন বলি, হ্যাঁ, আমার মনে সব সময় একটা শূন্যতা ছিল, যেন কেউ একজন নেই। এখন বুঝতে পারছি সেটা তুমিই ছিলে। এভাবেই আমাদের পরিবারে আবার সুখ ফিরে এসেছে। বাবার সেই গুপ্ত ঘর আর চিঠির কারণেই আমরা আবার এক হতে পেরেছি। এখন আমরা সবাই মিলে খুব সুখে আছি। আর সেই পুকুরের মাছের গল্পটা, সেটা আমার মনে করিয়ে দেয় যে জীবনে অনেক সুখের মুহূর্ত আছে। সেদিন আমার ছেলে যখন বলেছিল ও আমার বউয়ের জন্য সবচেয়ে বড় মাছটা দাও, তখন আমি বুঝতে পারিনি যে এই ছোট্ট ঘটনা আমাদের জীবনে এত বড় পরিবর্তন আনবে। কারণ সেই মাছ রান্না করতে গিয়েই আমি জহির চাচার সাথে দেখা হয়েছিল। তিনি আমার রান্নার গন্ধ পেয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। আর তারপরেই সবকিছু শুরু। এখন আমি বুঝতে পারি যে জীবনে কিছুই কাকতাল নয়, সবকিছুই একটা কারণে হয়। আমার বোন হারিয়ে গিয়েছিল যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে, আর আমি তাকে খুঁজে পেয়েছি যাতে আমাদের পরিবার আরও শক্তিশালী হয়। আজ রাতে আমি সাইফুল ইসলামকে বলবো, কাল আবার পুকুরে মাছ ধরতে যাব, কিন্তু এবার আমার বোনের জন্য সবচেয়ে বড় মাছটা আনব। সাইফুল ইসলাম হেসে বলবে, ঠিক আছে, তোমার বোনের জন্য সবচেয়ে বড় মাছটাই আনব। এই হলো আমার গল্প। এই গল্পে কোনো কল্পনা নেই, কোনো মিথ্যা নেই, সবকিছুই সত্যি। আর এই গল্প বলার কারণ হল, আমি চাই সবাই জানুক যে পরিবারের বন্ধন কত শক্তিশালী। যত দূরেই থাকি কিনা কেন, শেষ পর্যন্ত আমরা একসাথে ফিরে আসি। আমার শেষ কথা হল, জীবনে কখনো আশা ছেড়ে দিও না। আমি ৩৮ বছর পর আমার বোনকে খুঁজে পেয়েছি। তাই তোমাদেরও হয়তো কোনো হারিয়ে যাওয়া মানুষ আছে। তাদের জন্য অপেক্ষা করো, খোঁজ করো। একদিন না একদিন তোমরাও তাদের ফিরে পাবে। এই গল্প শুনে যদি তোমাদের চোখে পানি এসে থাকে, তাহলে বুঝবে তোমাদের মনেও পরিবারের প্রতি ভালোবাসা আছে। এই পানি লজ্জার নয়, এই পানি আনন্দের, এই পানি ভালোবাসার। তাই আমি বলি, পরিবারকে সবসময় প্রথমে রাখো। টাকা পয়সা চাকরি বাকরি সব পরে, আগে পরিবার। গত সপ্তাহে তাহমিনার ছেলে আমাকে বলল, খালা, আমি বড় হয়ে তোমার মতো মানুষ হতে চাই। ও আমি তাকে বললাম, তুমি তোমার মার মতো হবে। সে খুব ভালো মানুষ গো। তাহমিনা শুনে বলল, আপা, তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি না থাকলে আমি আজও একা থাকতাম। আমি বললাম, আমরা বোন, বোনরা একে অপরের পাশে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু আরও একটা বিষয় আছে যা আমি তোমাদের বলিনি। তাহমিনার সাথে আমার দেখা হওয়ার পর থেকে আমার জীবনে আরও অনেক ভালো পরিবর্তন এসেছে। প্রথমত, আমাদের পারিবারিক ব্যবসা আগের চেয়ে অনেক ভালো চলছে। তাহমিনা শিক্ষিত বলে সে আমাদের হিসাব নিকাশে সাহায্য করে, আর তার পরামর্শে আমরা নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করছি। দ্বিতীয়ত, আমার বাচ্চাদের পড়াশোনায় অনেক উন্নতি হয়েছে। তাহমিনা তাদের গৃহশিক্ষক হিসেবে কাজ করে। তানিয়ার পরীক্ষার ফলাফল অনেক ভালো হয়েছে। রাফিও আগের চেয়ে অনেক ভালো পড়ছে। তৃতীয়ত, অনেক গ্রামের মানুষের সাথে সম্পর্ক আরও ভালো হয়েছে। তাহমিনা স্কুলে পড়ায় বলে গ্রামের অনেক বাচ্চার পড়াশোনার উন্নতি হয়েছে।
তার জন্য সবাই আমাদের পরিবারকে অনেক সম্মান করে। চতুর্থত, আমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো। তাহমিনা নার্স ছিল বলে সে আমার যত্ন নেয়। আমার যে কোনো অসুখ বিসুখ হলে সে তাৎক্ষণিক চিকিৎসা দেয়। পঞ্চমত, আমাদের বাড়িতে এখন সবসময় আনন্দের পরিবেশ। তাহমিনা গান গাইতে পারে, সন্ধ্যায় আমরা সবাই মিলে গান শুনি, গল্প বলি। এমনকি সাইফুল ইসলামও বলে, তোমার বোন আসার পর থেকে আমাদের বাড়িতে স্বর্গের মতো পরিবেশ। আর করিম চাচা বলেন, রুমানা, তোমার বাবা উপর থেকে দেখে নিশ্চয়ই খুশি হচ্ছেন। তিনি চেয়েছিলেন তোমরা দুই বোন একসাথে থাকো। গত মাসে আমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তাহমিনার বাচ্চারা খেলতে গিয়ে উঠানে একটা পুরানো কলস পেয়েছিল। কলসটা খুবই ভারী। আমরা ভাবলাম এটা হয়তো বাবার আমলের কোনো জিনিস। কলসটা ভেঙে দেখলাম ভেতরে আরও কিছু স্বর্ণমুদ্রা আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি আমার দুই মেয়ে কখনো একসাথে হয় তাহলে তারা এই টাকা দিয়ে একটা স্কুল তৈরি করবে। আমরা সিদ্ধান্ত নিলাম বাবার ইচ্ছা অনুযায়ী একটা স্কুল তৈরি করব। স্কুলটার নাম দিয়েছি শহীদ আব্দুর রহিম স্মৃতি বিদ্যালয়, আমাদের বাবার নামে। স্কুলটা তৈরি করতে আরও 6 মাস লাগবে। তাহমিনা সেখানে প্রধান শিক্ষক হিসেবে কাজ করবে। আমিও স্কুল পরিচালনায় সাহায্য করব। এই স্কুলে গ্রামের গরিব বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। এটা আমাদের বাবার স্বপ্ন ছিল। তিনি সবসময় বলতেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি জানি বাবা উপর থেকে আমাদের দেখছেন এবং খুশি হচ্ছেন যে আমরা তার স্বপ্ন পূরণ করছি। তাহমিনার বর ছেলে সাব্বির বলল, খালা, আমি বড় হয়ে এই স্কুলেই পড়াবো। আমি বললাম, তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে অবশ্যই পারবে গো। আর তাহমিনার ছোট মেয়ে সুমাইজা বলল, আমি বড় হয়ে খালার মতো হব। তাহমিনা বলল, তুমি তোমার খালার চেয়েও ভালো হবে গো। এই গল্পটি এখানেই শেষ। আমি রুমানা খান, আমার বোন তাহমিনা, আমাদের সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি এই গল্প তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, প্রতিদিন এমন সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা প্রতিদিন নতুন নতুন সত্যি গল্প নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। বিশেষ দ্রষ্টব্য, এই গল্পে যে পানি বের হওয়ার কথা বলা হয়েছিল সেটা হলো আনন্দের অশ্রু। পরিবারের ভালোবাসার গল্প শুনে যে পানি চোখে আসে সেটাই এই গল্পের আসল উদ্দেশ্য ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন।